হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর কার্যশক্তি ক্ষমতা যে চ্যাপ্টার আছে ছায়া প্রকাশনী বই থেকে সেই এমসিকিউগুলো সলভ করব। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো কোন বই থেকে বললাম, ছায়া প্রকাশনী বই থেকে। ওকে, তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, একটি বস্তুর ওপর একটি স্থির মানের বল F ইকুয়াল টু -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন কাজ করে। বস্তুটিকে এই বল দ্বারা জেড অক্ষ বরাবর 4 মিটার তারপর ওয়াই অক্ষ বরাবর 3 মিটার সরাতে কৃতকার্যের পরিমাণ কত হবে। এই ধরনের কোশ্চেন যদি দেয়, প্রথমেই দেখে নেবে যে ওয়াই অক্ষ বরাবর বল কত, 2j ক্যাপ, তার মানে মান কত 2, আর ওয়াই অক্ষ বরাবর সরিয়েছ কত 3 মিটার, তাহলে 2 গণিত 3 প্লাস জেড অক্ষ বরাবর বল কত 3k ক্যাপ, তার মানে 3, আর সরিয়েছ কত, সরিয়েছ হচ্ছে কে দেখো 4 মিটার গণিত 4, এইটাই হচ্ছে কৃতকার্য। বল গণিত সরণ সমান কৃতকার্য। এবার আমাকে যে অক্ষ বরাবর সরণ নিচ্ছি সেই অক্ষ বরাবর বল নিতে হবে, বুঝতে পেরেছ? তাহলে 6 প্লাস 12 সমান 18 জুল, ব্যাস। তাহলে অপশান সি ক্লিয়ার। কি বললাম? তাহলে মনে রাখতে হবে যে অক্ষ বরাবর আমি সরাচ্ছি, যে অক্ষ বরাবর সরণ নিচ্ছি, আমাকে সেই অক্ষ বরাবর বল নিতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন 2 নাম্বার। একটি অর্ধগোলাকৃতি পাত্রে এইচ উচ্চতা থেকে, আচ্ছা এটা একটা অর্ধগোলাকৃতি পাত্র, এইচ উচ্চতা মানে মনে করো এইটা, ঠিক আছে, এটা এইচ উচ্চতা, বেশ। এইচ উচ্চতা থেকে একটা বলকে ঠেলে দেওয়া হলো। বলটিকে এমন বেগে ঠেলা হলো যেন সেটি ঠিক পাত্রের বিপরীত প্রান্তে সর্বোচ্চ উচ্চতায় ওঠে। তাহলে এমন একটা বেগ নিয়ে ঠেলে দেওয়া হয়েছে যে বলটা এইখান থেকে একবারে এইখানে উঠে পড়ে, ঠিক আছে, একদম এইখানে চলে আসে, এইখানে বিপরীত প্রান্তে মানে এইখানে, বেশ ঠিক আছে। তাহলে এই উচ্চতাটা কত? এই উচ্চতাটা তো আর, তাই না? এটা তো ব্যাসার্ধ আর, ঠিক। পাত্রের শীর্ষদেশের উচ্চতা আর হলে বলটিকে যে বেগে ঠেলা হলো তার মান কত? দেখো, আগে এইখানে ওর স্থিতিশক্তি ছিল mgh, আর এইখানে স্থিতিশক্তি কত mgr। তাহলে স্থিতিশক্তির বৃদ্ধি কত? mgr মাইনাস mgh ইকুয়াল টুই হাফ mv²। কারণ তুমি যে গতিশক্তিটা দিয়েছো সেই গতিশক্তিটা নিয়েই তো ওর স্থিতিশক্তি বৃদ্ধি হয়েছে, ঠিক কি না? বেশ, তাহলে দুই দিকে m কমন নিয়ে কেটে দাও, তাহলে v² ইজ ইকুয়ালস টু 2g r মাইনাস h। তাহলে v ইজ ইকুয়ালস টু রুট আন্ডার 2g r মাইনাস h, এইটা হবে উত্তর। চলো দেখি আছে কি না অপশন 2g r মাইনাস h, ব্যাস ক্লিয়ার। ওকে, 3 নাম্বার কোশ্চেন। অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরলরেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে। টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে তার মানে কি ক্ষমতার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ধ্রুবক, পি ইকুয়ালস টু সি দিয়ে লিখলাম, পি এর কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো এই অঙ্কটা আমি একটু ট্রিকি প্রসেসে সলভ করে দেখাচ্ছি। পি ইকুয়ালস টু কি? পি তো ক্ষমতা, তাহলে ডাব্লিউ বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বেশ। ডাব্লিউ ইকুয়াল টু আবার এফ ইন্টু এস বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বেশ ভালো কথা। এফের জায়গায় আবার তুমি কি পুট করতে পারো, এম এ ইন্টু এস বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার তুমি যদি এই এমটাকে সি এর নিচে ডিভাইড করে দাও তাহলেও কোনো অসুবিধা নাই, তাহলে আর একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না? এটা আর একটা কনস্ট্যান্ট হয়ে গেল সি ড্যাশ, সেটাও তো একটা কনস্ট্যান্ট, এগুলো তো কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, ত্বরণ, ত্বরণ মানে আমি কি লিখতে পারি? বেগ বাই সময়, ঠিক। আবার দেখো, তাহলে আমি এর জায়গায় লিখতে পারি ভি বাই টি, আর নিচে একটা অলরেডি টি আছে, তাহলে টি স্কোয়ার ইন্টু এস ইকুয়াল টু সি ড্যাশ। আবার ভি এর জায়গায় কি লিখতে পারি? সরণ বাই সময়, তার মানে আবার একটা আমি টি পাবো, তাহলে টি কিউব ইন্টু এস ইকুয়াল টু সি ড্যাশ। ওকে, নো প্রবলেম। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে, দেখো এস ইকুয়ালস টু এস স্কোয়ার ইকুয়াল টু সি ড্যাশ ইন্টু টি কিউব। সি ড্যাশ তো ভাই কনস্ট্যান্ট, তাই না? সি ড্যাশ তো কনস্ট্যান্ট, তাহলে এস স্কোয়ার ভ্যারিজাজ টি কিউব, তাহলে এস ভ্যারিজাজ রুট টি কিউব। তাহলে কোনটা উত্তর হবে? এস ভ্যারিজাজ রুট টি কিউব। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। 3 গ্রাম ভরের একটি কণার ওপরে একটি বল এমনভাবে কাজ করে যেন কণাটির অবস্থান সময়ের সঙ্গে x ইকুয়াল টু 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। বেশ, তাহলে আমাকে সরণের সমীকরণ বলে দিয়েছে, ভালো কথা। যদি এক্সকে মিটার, টিকে সেকেন্ড এককে প্রকাশ করা হয় তাহলে 4 সেকেন্ডে কৃতকার্য কত হবে? দেখো, এক্স ইকুয়ালস টু 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব। আগে তুমি বেগ বের করে নাও, বেগ কত হবে? একবার ডেরিভেটিভ, তাহলে 3t ডেরিভেটিভ শুধু 3,
মাইনাস 4t স্কোয়ারের ডেরিভেটিভ 8t আর টি কিউবের ডেরিভেটিভ 3t স্কোয়ার, আবার ডেরিভেটিভ করো, 3-এর ডেরিভেটিভ 0, শুধু 3 পড়ে আছে, তাহলে -8 প্লাস 6t। তুমি এইটা ত্বরণ পেয়ে গেলে, কিন্তু 4 সেকেন্ডে ত্বরণ চেয়েছে, তাহলে এস টি ইকুয়াল টু 4, হ্যাঁ, টি এর জায়গায় 4 বসিয়ে দাও, -8 প্লাস 6 ইন্টু 4, তাহলে কত হবে 24 মাইনাস 8 মানে হচ্ছে গিয়ে 16। তুমি তাহলে ত্বরণ পেয়ে গেলে 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেশ ভালো কথা। এবার বলছে কার্য কত হবে, ডাব্লু ইকুয়াল টু এফএস, এফ তো তুমি জানো না ভাই, তাহলে এম এ ইন্টু এস। বেশ ভালো কথা, এখানে এস না নিয়ে এক্স নাও, কারণ স্মরণটা যেহেতু এক্স বলে দিয়েছে। বেশ, এমটাকে তুমি ওরা বলে দিয়েছে যেটা, সেটা লেখো 3/1000, কারণ 3 গ্রাম বলে দিয়েছে, তাহলে আমি কেজিতে করে নিলাম। এ বলা আছে 16, আর এক্স বলা আছে ঠিকই, কিন্তু এক্স 4 সেকেন্ডে বলা নাই, তাহলে 4 সেকেন্ডে বের করে নাও, কত 3 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে কি 16। বেশ ঠিক আছে, প্লাস 4-এর কিউব মানে হচ্ছে গিয়ে 64। এই দেখো 4 16 64 কাটলো, 64 কেটে গেল, তাহলে 3 4-এ 12, এটা পড়ে থাকছে 12, তাহলে এবার তুমি এখানে বসিয়ে দাও 12। বোঝা গেল কি বললাম? বেশ ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3 12 48, 48 ইন্টু 16 576 বাই 1000 জুল। এবার জুলকে মিলি জুল করতে গেলে না 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি যদি 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে নিচের 1000 আর উপরের 1000 কেটে চলে যাবে, তাহলে হয়ে গেল মিলি জুল। ওকে ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। দেখো কি বলছে, একটি নির্দিষ্ট মানের বলের ক্রিয়ায় এম ভরের একটি বস্তুর স্থিরাবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব গেলে বস্তুটির গতিবেগ কী হবে। নির্দিষ্ট মানের বল মানে বলের কোনো পরিবর্তন হচ্ছে না, ধ্রুবক বল। বেশ, তাহলে তুমি এটা বলতে পারো এফ ইজ ইকুয়ালস টু এম এ, তাহলে এ ইজ ইকুয়ালস টু এফ বাই এম। ওকে, স্থির মানের বলের ক্রিয়ায় আমি ধরে নিলাম যে ইউ 0, যে বস্তুটার উপর বলটা প্রয়োগ হচ্ছে না, ওই বস্তুটা প্রথমে 0 বেগে ছিল, কোনো বেগ ছিল না, তাহলে তুমি এটা বলতে পারো যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা তুমি এটা ইউজ করো, সব থেকে ভালো হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ভাই ইউ তো 0, বসিয়ে দাও 0, 2f বাই এম এর জায়গায়, আর এস। এবার দেখো নির্দিষ্ট দূরত্ব মানে ওরা বোঝাতে চেয়েছে দূরত্বটা তো ধ্রুবক, ঠিক কি না বলো? তাহলে এবার এখান থেকে তুমি পেয়ে গেলে, দেখো এফ ধ্রুবক, এমনি বলেছে নির্দিষ্ট বল, এমও ধ্রুবক, কারণ ভর তো এখানে ধ্রুবকই হবে, ভর তো পরিবর্তন হয়নি। তাহলে তুমি পেলে যেহেতু যে ভি স্কোয়ার ইকুয়াল টু 2f বাই এম ইন্টু এস, এখানে সবাই ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট, এখানে রিলেশনটা এম এর সাথেই বলেছে, হ্যাঁ এম ভরের, তাহলে ভরটাকে এখানে কনস্ট্যান্ট নেওয়া যাবে না, ঠিক আছে। এখানে এফ কনস্ট্যান্ট বলা আছে, এস কনস্ট্যান্ট বলা আছে, এখানে এম এর সাথেই যেহেতু রিলেশনটা দিয়েছে, বুঝতেই পারছো, তাহলে একে তোমাকে কনস্ট্যান্ট বলতে পারবে না ভরকে, বুঝতে পেরেছো? তাহলে ভি স্কোয়ার ভ্যারিজাজ 1 বাই এম, তাহলে ভি ভ্যারিজাজ কী হবে 1 বাই রুট এম। ওকে, কিছুই করিনি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজ করেছি, আমি এটাকে এফ বাই এম করে বসিয়ে দিয়েছি, এখানে এটাকে যে এফ বাই এম করে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ যে 2f বাই এম ইন্টু এস হয়ে গেল, যেহেতু বলে দিয়েছে বল ধ্রুবক, তাই বল ধ্রুবক, ঠিক আছে। এখানে এসও ধ্রুবক, কারণ এখানে বলা আছে দেখো লাইনটা যে নির্দিষ্ট দূরত্ব, সেই জন্য এস ধ্রুবক, তাহলে অবশ্যই এম এর সঙ্গে পরিবর্তন হচ্ছে, তাই না, ব্যস্তানুপাতে। ওকে, তারপরে নেক্সট কোয়েশ্চেন, একটি মসৃণ টেবিলের ওপর একটি শিকল রাখা আছে। বেশ, আগে টেবিলটা আঁকি, এটা একটা টেবিল, ঠিক আছে, এটা মসৃণ টেবিল, কোনো ফ্রিকশন নেই, ঠিক আছে, একটা শিকল রাখা আছে। বেশ ভালো কথা, শিকলের দৈর্ঘ্যের 1/3 অংশ টেবিলের বাইরে ঝুলছে। আমি ধরে নিলাম শিকলের দৈর্ঘ্য এল, তাহলে 1/3 অংশ মানে L/3 টেবিলের বাইরে ঝুলছে। 1/3 অংশ বলে তো একটু বড়ই এঁকে ফেললাম ভাই, আর একটু কম ঝুলবে, এই 1/3 অংশ টেবিলের বাইরে ঝুলছে। বেশ ভালো কথা। দেখো যদি এইটুকু 1/3 হয়, মানে দৈর্ঘ্য যদি L/3 হয়, তাহলে ভর কত? তাহলে ভর হবে M/3, মোট ভরের 1/3 ভাগ। শিকলের দৈর্ঘ্য L এবং ভর M হলে ঝুলন্ত অংশটিকে টেনে টেবিলের ওপরে তুলতে যে কার্য করতে হবে তা কত? দেখো যে কোনো বস্তুকে তুমি যখন ওপরে তুলবে, হ্যাঁ, তখন কৃতকার্য হবে mgh। যদি বলি যে দড়ি দিয়ে একটা বল ঝুলছে h দৈর্ঘ্যে, ঠিক আছে, সুতোর দৈর্ঘ্য h, তাহলে এতটা তুলতে বলটাকে কত কৃতকার্য করতে হবে তোমাকে? বলের ভর হচ্ছে কি m, তাহলে কৃতকার্য কি mgh,
ঠিক কিনা বলো? ঠিক তেমনি তুমি এরকম ভেবে নাও যে এই শিকলটাকেও একটা বলের মতো ভেবে নাও, ঠিক আছে, যার মোট ভর কেন্দ্রীভূত আছে মধ্যবিন্দুতে। মধ্যবিন্দুতে মোট ভর কেন্দ্রীভূত আছে। মধ্যবিন্দু মানে কি? গোটাটা যদি L/3 হয় তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে তাহলে L/3/2, তার মানে L/6। ঠিক, তাহলে M/3 ভরকে তুমি L/6 উচ্চতায় তুলবে, তাহলে কত কৃতকার্য করবে? কৃতকার্য হচ্ছে mgh, তাহলে M/3 ইন্টু জি ইন্টু এইচ মানে হচ্ছে গিয়ে L/6, তাহলে mgl/18, mgl/18। বুঝতে পেরেছ? একদম ইজি। তাহলে তোমাকে এখানে ধরে নিতে হবে যে যেহেতু শিকলটা সুষম, তাই এইটুকু দৈর্ঘ্যের যে ভর সেটা মধ্যবিন্দুতে অর্থাৎ ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। তাহলে এইখানে যদি একটা বল ঝোলানো থাকে তাহলে একে কতটা উচ্চতায় তুলতে হবে? L/6-এ, কারণ এই গোটাটার দৈর্ঘ্য যদি L/3 হয় তাহলে ওইটুকু কত? L/6। তাহলে L/6 উচ্চতায় তোমাকে এই বলটাকে মনে করো তুলতে হবে। তাহলে কি হবে উত্তর? mgh, এম এর জায়গায় M/3, জি এর জায়গায় জি, আর এইচের জায়গায় L/6, তাহলে mgl/18। ওকে ওকে, নেক্সট কোশ্চেন দেখো। একজন ভার উত্তোলক 3 সেকেন্ড সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে 300 কেজি ভর তুলল। লোকটি যে ক্ষমতা প্রয়োগ করলো তার পরিমাণ কত হবে? একজন ভার উত্তোলক। আচ্ছা, আগে বলতে হবে তোমাকে ক্ষমতার ফর্মুলা কি? mgh/t, জেনারেলি p = w/t, ক্ষমতা সমান কার্য বাই সময়। এবার যখন একটা বস্তুকে নিচে থেকে উপরে তুলবে তখন কৃতকার্য mgh, তাহলে mgh/t। আচ্ছা, m কত? m বলেছে 300। জি কত? উত্তরগুলোকে একবার দেখে নেবে, যদি খুব ডিফারেন্স থাকে না উত্তরগুলো তাহলে তুমি জিকে 10 নিয়ে নেবে। বুঝতে পেরেছ? তাহলে সুবিধা হবে, গুণ করতে হবে না। যদিও না বলা থাকলে 9.8 নিতে হবে, আর জি যদি ব্র্যাকেটে বলা থাকে তবেই জি নেওয়া যাবে। কিন্তু যেহেতু এখানে অ্যান্সারগুলো ডিফারেন্সে আছে 10 ধরলেও কাছাকাছি অ্যান্সার আসবে। দেখা যাক এইচ কত? এইচ হচ্ছে গিয়ে 2 মিটার। টি কত? টি হচ্ছে গিয়ে 3 সেকেন্ড, তাহলে 3 100 300, তাহলে 100 দুগুণে হচ্ছে গিয়ে 200, তাহলে 2000 ওয়াট। 2000 ওয়াট। এবার 2000 কাছাকাছি কোনটা? একমাত্র দেখো আছে 1960, ঠিক আছে, সব থেকে কাছে, তাহলে এইটা হবে উত্তর ডি। আর যদি তুমি 9.8 ধরতে এক্স্যাক্টলি অ্যান্সার চলে আসতো। বুঝতে পেরেছো? 10-এর জায়গায় যদি তুমি 9.8 বসিয়ে গুণ করতে এক্স্যাক্ট চলে আসতো। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8। একটি টারবাইনের ব্লেডের ওপর 6000 কেজি পার মিনিট হারে জল পড়ছে। ভালো কথা, বেশ। দেখো মিনিট নিয়ে কোনো ক্যালকুলেশন হবে না, প্রথমেই এটা মাথায় ক্লিক করতে হবে। তার মানে আমাকে দেখে নিতে হবে যে 1 সেকেন্ডে কত কেজি জল পড়ছে। তাহলে 6000/60, 0 কেটে দিলাম, তাহলে 100 কেজি জল পড়ছে পার সেকেন্ডে। বেশ ভালো কথা। এবার বলছে জলপ্রপাতের উচ্চতা 100 মিটার, এর ফলে টারবাইনে যে ক্ষমতা উৎপন্ন হয় তার পরিমাণ কত? দেখো ক্ষমতা P সমান mgh/t। বেশ, এমের জায়গায় কত? 100, জি কত? জি হচ্ছে গিয়ে 10, এইচ কত? এইচ হচ্ছে গিয়ে 100, আর টি কত? 1 সেকেন্ড। আমি 1 সেকেন্ডের ভর যেহেতু নিয়েছি সেই জন্য, তাহলে কত হবে? 10 ইন্টু 1 2 3 4 5, 10⁵। এবার এখানে দেখো কিলোওয়াটে অ্যান্সার দিয়েছে, এটা তো ওয়াটে বেরোলো না। কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে 3টে শূন্য চলে যাবে, পড়ে থাকবে 2টো শূন্য। এটা 4 হবে কারণ 10টা যেহেতু এখানে নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে 2টো শূন্য, তাহলে 100 কিলোওয়াট। তাহলে কি মনে রাখবে? ওয়াট থেকে কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করে দাও, দেখো উত্তর চলে আসবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। একটি বস্তুকণা স্থিরাবস্থা থেকে অভিকর্ষের অধীনে পড়তে থাকে। বেশ, এখানে একটা বস্তুকণা আছে, সে অভিকর্ষের অধীনে নিচের দিকে পড়ছে, এটা গ্রাউন্ড, মাটি এটা। বেশ, তাহলে স্থিতিশক্তি, গতিশক্তি ভার্সেস সময় লেখচিত্র আঁকতে হবে। এই বস্তুটা যখন নিচের দিকে নামছে, এইচ কমছে, উচ্চতা আস্তে আস্তে কমছে, উচ্চতা কমলে mgh অর্থাৎ স্থিতিশক্তি কমবে, আর বেগ বাড়ছে অর্থাৎ ½ mv², গতিশক্তি বাড়বে। স্থিতিশক্তি কমবে, গতিশক্তি বাড়বে সময়ের সঙ্গে সঙ্গে। কোন গ্রাফটা ডিফাইন করছে দেখো। দেখো সময় যত পেরিয়ে যাচ্ছে, এই দেখো এই গ্রাফটা, স্থিতিশক্তি কমছে, গতিশক্তি বাড়ছে সময় যত পেরিয়ে যাচ্ছে। এবার তোমরা কেউ বলতেই পারো যে স্যার এইটাও তো হচ্ছে, স্থিতিশক্তি কমছে গতিশক্তি বাড়ছে, এটাও তো হচ্ছে, কিন্তু এই উত্তরটা হবে না। কারণ দেখো স্থিতিশক্তি আর গতিশক্তি একই হবে মধ্যবিন্দুতে। দেখো এইটাই হচ্ছে মোটামুটি একটা মধ্যবিন্দু, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে h/2, মানে এটা তো এনার্জি প্লট করেছো, একদিকে এনার্জি নিয়েছো আর একদিকে টাইম নিয়েছো,
তাহলে যখন ওই বস্তুটা মিডিল পজিশনে আসবে তখনই কিন্তু স্থিতিশক্তি ইকুয়াল টু গতিশক্তি হবে। এই মিডটা করছে দেখো একমাত্র এই ছবিটাতেই একদম মিড পয়েন্টে, বুঝতে পেরেছ? আরও একটা কথা বলি, এই গ্রাফটার নেচার কেন এরকম, প্রথমে স্থিতিশক্তি ধীরে 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 কমছিল, তারপরে র্যাপিড কমেছে, ঠিক আছে? কারণ যত বেগ বাড়ছে তত গতিশক্তি বাড়বে। এবার বেগ কখন বাড়বে? যখন মাটির কাছাকাছি আরও এগিয়ে আসবে তত বেগ বাড়বে। তার মানে পরের দিকে, মানে শেষের দিকে স্থিতিশক্তি বেশি কমবে আর গতিশক্তি বেশি বাড়বে, সেটা শেষের দিকে। দেখো সেই জন্য শেষের দিকে দেখো এই গ্রাফটা র্যাপিড নেমেছে, আর এইখানে দেখো শেষের দিকে গ্রাফটা র্যাপিড উঠেছে। কিন্তু এইখানে কি হয়েছে, কেসটা উল্টো হয়ে গেছে, তাই না? সরি, এইখানে বলছি, এই জায়গাটায় দেখো প্রথমে র্যাপিড কমেছে, তারপরে ধীরে ধীরে, কিন্তু এটা উল্টো, এটা হবে না, বুঝতে পেরেছ? ওকে, নেক্সট কোশ্চেন বলছে দেখো, একটি বায়ুচালিত জেনারেটর বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ধরো জেনারেটরটি তার ব্লেডের সঙ্গে সংশ্লিষ্ট বায়ু শক্তির একটা নির্দিষ্ট অংশকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। বায়ুর বেগ ভি হলে আউটপুট বৈদ্যুতিক ক্ষমতা কী হবে? দেখতেই পাচ্ছ কোশ্চেনটা IIT 2000 এসেছিলো। তো এই কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি, একটু বুঝবে। যখন কোনো একটা বায়ুচালিত জেনারেটর সে এয়ার পাম্প করছে, ঠিক আছে, তখন সে 1 সেকেন্ডে কতটা এয়ার পাম্প করছে, তার মাস কত, সেটা একটুখানি দেখে নিই চলো। দেখো, আমি যদি ধরি যে ওই ব্লেডের ক্ষেত্রফল এ, কি বললাম লিখে নিতে পারো, ব্লেডের এরিয়া, ঠিক আছে, ব্লেডের এরিয়া এ, হ্যাঁ, তাহলে 1 সেকেন্ডে যে আয়তনের বায়ু পাস করাচ্ছে সেটা কত, এ ইন্টু ভি, এত আয়তনের, ঠিক আছে, বায়ু পাস করাচ্ছে। মনে করো এই একটা সিলিন্ড্রিক্যালের মতো ভাবতে পারো, ঠিক আছে। এইখানে যদি ব্লেড লাগানো থাকে, ব্লেডের যা এরিয়া আর বেগ যদি ভি হয়, ঠিক আছে, তাহলে ভি ডিস্টেন্স পর্যন্ত এয়ারটা আছে বা এয়ারটা গেছে, এরকম করে বুঝতে পারো জিনিসটা। তাহলে কতটা আয়তন, এ ইন্টু ভি, এটা হচ্ছে এত আয়তনের বায়ু 1 সেকেন্ডে পাস করছে। এবার সেই আয়তনের বায়ুর ভর কত, এম সমান এ ভি ইন্টু রো, এইটা হচ্ছে ভর, বুঝতে পেরেছ? বেশ, এবার আমরা জানি দেখো যে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন, ঠিক কিনা বলো? তাহলে ডাব্লু ইজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন মানে ডেল কে, ডেলটাকে পরিবর্তন হিসাবে বোঝানো হয়, তাহলে ডেল ইন্টু হাফ এম ভি স্কোয়ার। ভি তো কনস্ট্যান্ট, বায়ুর বেগ ভি হলে তার মানে কি ভি এর চেঞ্জ হবে না, তাহলে হাফ ভি স্কোয়ার বাইরে বেরিয়ে এলো, এখানে আমি ডেল্টা এম বসালাম, আর যখন আমি এটাকে ডেল্টা এম বসিয়ে দিলাম, এটাই যেমন আছে সেরকম থাকুক। এবার দেখো ক্ষমতা পি সমান ডাব্লু বাই টি, তাহলে হাফ ভি স্কোয়ার ডেল্টা এম ইন্টু এক্স বাই টি, ঠিক আছে। এক্সটা কেন নিলাম, কারণ এখানে বলা আছে দেখো যে বায়ুচালিত জেনারেটর বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। বলছে সংশ্লিষ্ট বায়ু শক্তির একটা নির্দিষ্ট অংশকে, আমি ধরলাম যে এক্স অংশকে না হয় রূপান্তরিত করতে পারে, সেই জন্য সংশ্লিষ্ট যে বায়ু শক্তি তার একটা নির্দিষ্ট অংশকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে, বেশ ভালো কথা। এবার আমি যদি হাফ ভি স্কোয়ারটাকে রেখে দিই, ডেল্টা এমের জায়গায় আমি 1 সেকেন্ডে যে পরিমাণ ভর গেছে সেটাকে নিলাম এ ভি রো, এক্সটাকে এক্স রাখলাম, আর টি এর জায়গায় তাহলে আমাকে 1 সেকেন্ড বসাতে হবে, কারণ যেহেতু আমি ডেল্টা এমটা 1 সেকেন্ডে ভর নিয়েছি। বেশ, তাহলে এখানে দেখো সবাই কনস্ট্যান্ট, এখানে একটা ভি কিউবের তুমি টার্ম পাবে, দেখো হাফ এ ভি এক্স সবাই কনস্ট্যান্ট, তাহলে আমি লিখতে পারি যে কে ভি কিউব, তাহলে পি ভ্যারিজাজ কী হয়ে গেল, পি ভ্যারিজাজ হয়ে গেল ভি কিউব। ওকে, তাহলে এটা হবে অ্যান্সার। এখানে অপশান কত, পি ভ্যারিজাজ ভি কিউব মানে এইটা। ওকে, নেক্সট কোশ্চেনে গেলাম। একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেলে যে শক্তির অধিকারী হয় তা হলো, একটা ইলেকট্রন যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যায় তাহলে তার শক্তি হবে 1 ইভি, 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তাহলে 1 ইভি, তুমি যদি ইভিকে একটা ইলেকট্রনের আধান দিয়ে গুণ করো তাহলে জুলে হয়ে যাবে। ওকে, তারপরের কোশ্চেন দেখো, বলছে 6 কেজি ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করে বস্তুটি স্মরণ ঘটায়। মিটার এককে স্মরণ হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে। স্মরণের সমীকরণ দিয়ে দিয়েছে ওই আগের অঙ্কটার মতো। 2 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? তাহলে কি করতে হবে আমাকে, 12 কোশ্চেন দেখো, আমাকে স্মরণ বলে দিয়েছে, আমি আগে ত্বরণ বের করব। তাহলে x = t² / 4,
তাহলে ভি ইকুয়াল টু প্রথমে ডিএক্স ডিটি, তার মানে 2t, ঠিক আছে, বাই 4, 2 2 4 মানে t/2, বেশ ভালো কথা। তারপরে ত্বরণ বার করব ডিভিডিটি, ঠিক আছে, তাহলে হাফ, ত্বরণও পেয়ে গেলাম। দেখো ত্বরণের না টাইমের কোনো টার্মই নাই, তাহলে সময় এখানে বসানো দরকারই পড়বে না, ঠিক আছে। তাহলে কৃতকার্য ডাব্লিউ সমান এফ ইন্টু এস, সে একই ফর্মুলা, এম এ ইন্টু এস, এফের জায়গায় এম এ বসিয়ে দিলাম। এম কত 6 কেজি, এ কত, এ দেখো বসিয়ে দিয়েছি হাফ, আর এস কত, এস দেখো বলেছে 2 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃতকার্য কত হবে তাই বলেছে। তাহলে আমি কিন্তু এখনও সরণটা জানি না, তাহলে সরণটা আমাকে বের করতে হবে, তাই না। এক কাজ করো না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বসিয়ে দিতে পারো। দেখো এখানে বেগ কিন্তু টি এর জায়গায় আমি যদি 0 বসাই তাহলে বেগ কত হবে, 0 হয়ে যাবে। তাহলে প্রাথমিক বেগ 0, হাফ এ, এ কত, এ হচ্ছে গিয়ে হাফ টি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 2 স্কোয়ার 4, এই যে সময় বলে দিয়েছে 2 সেকেন্ড, তাহলে 2 2 4 কেটে দাও, তাহলে 1 মিটার, ঠিক আছে। তাহলে এখানে 1 বসিয়ে দাও, ওকে। তাহলে 2 3 6, তাহলে 3 জুল, 3 জুল হবে উত্তর, ওকে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 13, এম ভরের একটি ব্লক থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর ওপরের দিকে ওঠে। বেশ, তাহলে এখানে একটা এম ভরের ব্লক আছে, খুব সাধারণ একটা অঙ্ক, এই যে এম ভরের একটা ব্লক আছে, হ্যাঁ, এই নতিকোণ হচ্ছে গিয়ে থিটা, এই দিকে উঠছে। দেখো যখনই ব্লকের কথা বলবো একটা ছবি মুখস্থ করে রাখতে হবে ভাই, এই দিকে হচ্ছে গিয়ে এমজি কাজ করবে, এই দিকে কাজ করবে এমজি কস থিটা, এই দিকে কাজ করবে এমজি সাইন থিটা, এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, ঠিক আছে। তাহলে এইটা কত বললাম, এমজি সাইন থিটা। আবার যখন তুমি উপরের দিকে ঠেলছো তখন নিচের দিকে নিশ্চয়ই ফ্রিকশন বল কাজ করবে এফ, তাহলে মোট বল নিচের দিকে কত কাজ করছে, এমজি সাইন থিটা প্লাস এফ। এটাকে যদি আমি ভাঙি, এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা, কারণ এফ ইজ ইকুয়ালস টু মিউ এন, এনটা কোন দিকে, এই দিকে, আর এই দিকে কী আছে এমজি কস থিটা, তাহলে আমি এনের জায়গায় কী বসাতে পারি, এমজি কস থিটা, ঠিক আছে। এনের অপোজিটে যেটা থাকবে সেইটাই হচ্ছে এনের ভ্যালু ফ্রিকশনের ক্ষেত্রে, তাহলে মিউ এমজি কস থিটা এটা আমি এফের জায়গায় বসাতে পারি। তাহলে নিচের দিকে মোট বল কাজ করছে এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা, তোমাকে এর বিরুদ্ধে কৃতকার্য করতে হচ্ছে। তাহলে কত কৃতকার্য করছো তুমি, ডাব্লু সমান বল গণিত সরণ, কতটা যেতে হবে বলেছে, এক্স দূরত্ব নিয়ে যেতে হবে, তার মানে এই দূরত্বটা যদি এক্স হয় তাহলে ইন্টু এক্স, এইটা হবে উত্তর। দেখে নাও কোথায় আছে উত্তরটা। তাহলে এবার কমন নিয়ে নিতে হবে তোমাকে, এমজি কমন নিয়ে নেবে, এমজি এক্স সাইন থিটা প্লাস মিউ কস থিটা, ব্যাস এইটা হবে উত্তর, এমজি এক্স সাইন থিটা প্লাস মিউ কস থিটা, ওকে। এই ভিডিওটা এতটাই ছিল, নেক্সট ভিডিও আসছে কোয়েশ্চেন নাম্বার 14 থেকে।